শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি রাফিয়া রেহনুমা রিদি। আমি রিসেন্ট যেই ডাকসু ইলেকশন হয়েছে ঢাকা ভার্সিটিতে, তারই অংশ হিসেবে হল সংসদে বাংলাদেশ কুইট কমিটি হলের ভিপি হিসেবে নির্বাচিত হয়েছি। এর আগে আমার একটা পলিটিক্যাল জার্নি আছে। আমি একজন পলিটিক্যালি অ্যাক্টিভ ওমেন, আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আমি মনে করি আজকের এই সেমিনারে আসলে এত বিজ্ঞ বিজ্ঞ মানুষজনের সাথে আমাকে ডাকা হয়েছে জাস্ট এই ক্ষুদ্র পরিচয়ের কারণে, যাতে আমি একটু পলিটিক্যাল ইনসাইট আমার জায়গা থেকে দিতে পারি। তো আমি তো আসলে আইন সংক্রান্ত বা সংবিধান সংক্রান্ত অতটা পড়াশোনা বা অতটা জানাশোনা আমার নেই। তো যে জায়গাটা সম্পর্কে আমি জানি, পলিটিক্স, ওমেন ইন পলিটিক্স, হোয়াট দে আর ফেসিং, হোয়াট দে আর ডুইং দেয়ার অ্যান্ড হোয়াট ক্যান্ট দে ডু, এইগুলো নিয়ে আমি ছোট করে কথা বলবো। আজকে আমি একজন ওমেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তো নর্মালি কী হওয়ার কথা যে মেয়েরাই হচ্ছে তাদের যেহেতু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কাজই হচ্ছে পলিসি নিয়ে কথা বলা, অধিকার নিয়ে কথা বলা। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে নারী অধিকার কর্মীরাই, বাংলাদেশে নারীদের মধ্যে যারা পলিটিক্স করে তারাই সবচেয়ে বেশি ভয় পায় নারীদের অধিকার নিয়ে কথা বলতে। কারণ তারা কী না কী বলবে সেটা দিয়ে তাদেরকে আবার পলিটিক্যালি ক্যান্সেল করে দেওয়া হবে, সেটার প্রেশার তার দলের উপর আসবে, সেই দল আবার তাকে পলিটিক্যালি হচ্ছে তাকে ডিমোশন করে দিবে। এই যে একটা প্রেশার একটা মেয়ে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের উপর থাকে, এই প্রেশারটা আসলে খুব কম মানুষ অ্যাকনলেজ করে। ইভেন বর্তমানে এই ট্রেন্ডটা আরও বেশি। আপনি যদি দেখেন যে বাস্তবতায় যে একটা হচ্ছে ফেভারিটিজমের একটা চলে আসছে, যে মেয়ে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে তারাই হচ্ছে স্রোতের অনুকূলে থেকে তার পলিটিক্সটা করতে চাচ্ছে। কারণ সে যখনই স্রোতের বিপরীতে কিছু একটা বলছে, সে একটা বড় একটা অংশের হচ্ছে সে প্রত্যক্ষ একটা ক্রোধের মুখে পড়ে যাচ্ছে। কেন প্রত্যক্ষ বলছি, যখন আসলে অনলাইন জগৎটা এত বেশি সরব ছিল না, তখন কিন্তু আমাকে নিয়ে কয়জন কথা বললো, আমি হয়তো 2 জনেরটা শুনতে পাইলাম, কিন্তু 8 জনেরটা কিন্তু আমি শুনতে পাইতাম না। কিন্তু যখন আমার ডিজিটাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ, আমি কিন্তু দেখতেছি যে সারা বাংলাদেশের মানুষগুলো আমাকে নিয়ে কীভাবে কথা বলতেছে, বা তারা আমাকে কীভাবে রিপ্রেজেন্ট করতেছে, কীভাবে দেখতেছে, আমার বক্তব্যকে কীভাবে তারা হচ্ছে বিকৃতভাবে উপস্থাপন করছে। তো এই জিনিসগুলো আমার মধ্যে একটা ফিয়ার নিয়ে আসে, যার কারণে আমি আসলে একজন ওমেন হয়েও আসলে ওমেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মতো কথা বলতে পারি না যখন আমি মেইনস্ট্রিম পলিটিক্সটা করি। তো আপনি দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি তো অনেক বড় বড় নেত্রীরা ছিলেন, আছেন, বা এনসিপিতেও এখন অনেক রাইজিং স্টার্স আছেন যাদের দিকে আমরা তাকিয়ে আছি যে তারা হয়তো কোনো চেঞ্জ আনবেন। কিন্তু এখনও পর্যন্ত আসলে তাদের পক্ষ থেকে ওই ধরনের কোনো বোল্ড স্ট্যান্ড আমরা দেখতে পাইনি, এবং এটাই বাস্তবতা। আপনি যেই সাংবিধানিক অধিকারের কথা বলেন, সেই সংবিধান যখন তার সমাজ বা তার এক্সিস্টিং সোসাইটি থেকে অনেক দূরে, সেই সাংবিধানিক অধিকার আসলে সেখানে প্রয়োগ করা যায় না। আপনার পরিবারে যেটা চর্চা হয় না, আপনার সমাজে যেটা চর্চা হয় না, আপনার কালচারে আপনি যে চর্চা আনতে পারেন নাই, আপনি শুধুমাত্র সাংবিধানিক অধিকার দিয়ে সেটা অ্যাস্টাবলিশ করতে পারবেন না। যেমন আমার সংবিধানে অধিকার আছেই, তো সমতার অধিকার, অনেক কিছুই আছে, কিন্তু আজকে আমার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট হয় না। আমার হলে ঢোকার সময় 10টা, আরেকটা ছেলের হলে ঢোকার সময় সারা রাত, তার সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই। আমার হলে সিলিং ফ্যান দেওয়া হয় না, কারণ আমি গলায় ফাঁসি দিব, আর ছেলেদের হলে সিলিং ফ্যানও থাকে। মানে প্রত্যেকটা আমি ধরেন 10টার পরে যদি আমি হচ্ছে মাঠে এসে বসি বা মঞ্চতলে এসে বসি, আমাকে প্রশ্ন করা হয় আমি কেন হলে যাচ্ছি না। মানে হু গেভ হিম দ্য রাইট টু আস্ক মি যে আমি কখন হলে যাব বা কখন যাব না, জাস্ট বিকজ আই এম এ ওমেন। তো এই যে আমার সংবিধানে যে এত অধিকার আছে, বা অবশ্যই আমাদের আইনজীবীরা, আমি মনে করি যে আজকের আলোচনা তো অবশ্যই আমাকে আরও বেশি আলোকিত করেছে এই বিষয়ে, যে তারা আসলে তাদের দৈনন্দিন পেশাগত জীবনে কী ধরনের ফাইটগুলো বা কী ধরনের স্ট্রাগলগুলো তারা করে যাচ্ছেন জাস্ট আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আমি মনে করি না বাংলাদেশে আর কোনো প্রফেশনে নারীরা এত অ্যাক্টিভলি তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে পারছে। বিশেষ করে আমি তো বললাম যে পলিটিক্যাল ওমেনরা তো পারছেই না। আমি মনে করি তাদের যতটুকু দেওয়ার কথা তার আমি জানি না 10% তারা দিতে পারছেন না। তো সেই জায়গা থেকে যেমন নারী কমিশনের কথা যেটা ছিল, আমারই জুনিয়র নিহা, ও পলিটিক্যালি খুব, মানে আমার আর ওর পলিটিক্যাল জার্নিটা মোটামুটি সিমিলার। তো ওকেও মূলত একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই, একজন স্টুডেন্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই ওই কমিশনে আমার মনে হয় নেওয়া হয়েছিল। কিন্তু সে যে পরিমাণ বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হয়েছে এই রিপোর্টটার পরে, সে পলিটিক্স থেকে সরে গেছে, মানে জাস্ট সরে গেছে। কারণ সে এই ধরনের নিয়ে নিতে পারেনি যে তার সহপাঠীরা তাকে নিয়ে যেভাবে কথা বলেছে,
সেটা তার এই প্রেশার সে নিতে পারে না, এবং সে টোটালি আমাকে বলে দিচ্ছে যে আপু আমার পক্ষে তো আর পলিটিক্স করা সম্ভব না, আমার এখন পাবলিক যে কোনো কনফ্রন্টেশনে আমি ট্রমাটাইজড হয়ে যাই। সো বাংলাদেশে নারী যারা আছেন, যারা পলিটিক্স করেন, নারী ওমেন পলিটিশিয়ান যারা আছেন, তারা আসলে আমি মনে করি খুব বড় ধরনের একটা প্রেশারের মধ্যে থাকেন। কারণ আমাদের পলিটিক্যাল যে দলগুলো আছে, আপনারা জানেন যে এনজিও বা সমিতিগুলো বিভিন্ন বা বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু বিভিন্ন সময় নারীদের অধিকার বা সমানাধিকার বা এই জিনিসগুলো নিয়ে কথা বলে, কিন্তু এগুলো কিন্তু আসলে রাষ্ট্রীয় লেভেলে, পলিসি লেভেলে কোনো ধরনের ইম্প্যাক্ট তেমন ফেলতে পারছে না। চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কারণ কি? কারণ মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলোর টেন্ডেন্সি থাকে যে সে পপুলিজম করবে, সে কারণ পপুলিজম না করলে তাকে ভোটের রাজনীতিতে পিছিয়ে যেতে হয়। এখন এইটা হচ্ছে কথা যে আমার যেখানে আজকে ভোটার 50%-এর বেশি ওমেন, কিন্তু এই 50%-এর ভোট কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল করে আদার 50%। মানে এইটা খুবই একটা অ্যালার্মিং একটা ফ্যাক্ট বর্তমানে, যে হ্যাঁ আমার নারীর ভোটাধিকার আছে, কিন্তু নারীরা সেই ভোটাধিকার চর্চা করবো কিসের বেসিসে? তার তো কোনো রাজনৈতিক চর্চার কোনো স্কোপ নাই, তার রাজনৈতিক চর্চার কোনো পরিসর নাই। যে নারী তার রাজনীতি সম্পর্কে কোনো ধারণাই রাখে না, রাজনৈতিক দলগুলো তাকে কি দিচ্ছে, তার সম্পর্কে কি আলোচনা করতেছে, সেই ধরনের কিছু তার চিন্তা ভাবনা করার সুযোগ নেই, সেগুলো নিয়ে কথা বলে না। 99% ওমেন তো কখনো পলিটিক্সের সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আসলে তারা ওইভাবে কথা বলে না, বা ওই ধরনের ডিসকোর্সগুলোর মধ্যে সে ঢুকতে পারে না। কিন্তু সে যখন ভোটটা দিচ্ছে, তার ভোটটাকে কন্ট্রোল করা অনেক বেশি ইজি। আমরা দেখেছি ডাকসু ইলেকশনে, আমি মনে করি এটা একটা রিফ্লেকশন ছিল যে মেয়েদের ভোটকে আসলে কীভাবে ওয়েপেনাইজ করা হয়েছে, এবং এটা সামনে আরও অনেক ভয়ানকভাবে করা হবে। যে মেয়েদের যে পলিটিক্যাল স্ফেয়ারে মেয়েদের যে সংকুচিত একটা অবস্থান, কিন্তু তার ভোটের ইম্প্যাক্ট তো সেম। এবং এই 50% ভোটকে কন্ট্রোল করে এক একটা রাজনৈতিক দলের এখন বর্তমান এজেন্ডা, যে সে কীভাবে মেয়েদের 50% ভোটকে কন্ট্রোল করবে। তো আমি মনে করি যে মেয়েদেরকে পলিটিক্যালি যদি আমরা পলিটিক্যালি চর্চার যে সুযোগটা, যে স্ফিয়ারটা, এটা যদি আমরা ক্রিয়েট করতে না পারি, আলটিমেটলি তাকে ওয়েপেনাইজ করা, তাকে ইউজ করা অনেক বেশি সহজ। এবং যেটা সবাই বলছে যে জুলাই আন্দোলনের মেয়েদেরকে ইউজ করা হয়েছে, এরপরে আর তাদেরকে ওইভাবে স্পেস দেওয়া হয় না, এবং এটা বারবার হবে। তো এই যে অধিকার চর্চার যে স্ট্রাকচারাল ব্যারিয়ারগুলো আছে, আমি মনে করি হাইকোর্টের রিট বা রুলিং এগুলো আসলে ঘরের দরজা পর্যন্ত আসতে ব্যর্থ হচ্ছে, জাস্ট বিকজ এই স্ট্রাকচারাল, কালচারাল, রিলিজিয়াস এই ব্যারিয়ারগুলোর কারণে। আমাকে বলা হচ্ছে যে নারীর সমান অধিকার আছে বা আছে, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রাতিষ্ঠানিক নিয়ম নীতির মধ্যে এই ধরনের রুলিং দেয় যে মেয়েরা যেহেতু এত পুরুষের সমান কাজ করতে পারতেছে না, তাহলে তার বেতন কম হবে। তাহলে এই যে সংবিধানে যে আমাকে বলা হয়েছে যে আমার সমান অধিকার আছে, তাহলে এটার ইমপ্লিমেন্টেশনটা আসলে এখানে এসে তো হচ্ছে না। বা আবার বলা হচ্ছে যে নারী এবং পুরুষের সমান কাজের অধিকার আছে। তাহলে আপনি যখন একটা প্রেগনেন্ট ওমেনের কথা চিন্তা করবেন, বা ব্রেস্ট ফিডিং ওমেনের কথা চিন্তা করবেন, সে আসলে তার কর্মক্ষেত্রে গিয়ে তাকে সেই ধরনের পরিবেশ কি তাকে দেওয়া হচ্ছে কিনা, সেটা তো আসলে কেউ দেখতেছে না। বা এই যে আপনি বলতেছেন যে নারী ইলেকশন করতে পারবে, নারী পলিটিক্স করতে পারবে, কিন্তু পলিটিক্যাল দলগুলোতে আসলে নারীর ওই কতটুকু হেলদি এনভায়রনমেন্ট আছে, এখানে এসব সবগুলো নারী, কত পার্সেন্ট নারী আসলে এখানে অ্যাকচুয়ালি সার্ভাইভ করার মতো শক্তি তার আছে, এইটুকু তো দেখতে হবে। যেখানে আমি দেখি যে বিশেষ করে জুলাই আন্দোলনের পরে অনেক মেয়েরা ইনফ্লুয়েসড হয়েছে, অনেক মেয়েরা মোটিভেটেড হয়েছে যে তারা পলিটিক্স করবে, কিন্তু পলিটিক্সে আসার পর এটা যে এত আনহেলদি এনভায়রনমেন্ট, এবং আমি মনে করি বর্তমানে যে মৌলবাদের উত্থান হচ্ছে, আমি মনে করি এই জায়গায় যে আসলে এইটা আসলে মেয়েদের জন্য আরও বেশি আনহেলদি করে ফেলছে এই যে কোনো পাবলিক ডোমেনকে। আমি মনে করি মেয়েরা জুলাই আন্দোলনের মাধ্যমে যতটুকু আগায় আসছিল সামনে, তার দ্বিগুণ তাকে পিছিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। প্রত্যেকটা মেয়ে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে তাকে থাকা লাগে, যে তাকে কখন বিশ্বাস করেন, আমার জুলাই আন্দোলনের আগে তো আমার কখনো এই ক্যাম্পাসে আমার 10টার পরে থাকতে বা 11টার পরে থাকতে আমাকে কিন্তু কেউ এসে জিজ্ঞেস করার সাহস অ্যাটলিস্ট এইটা পায় নাই যে তুমি কেন বাইরে। তাহলে এইখানে কেন যে এই সিচুয়েশনটাকে কেন মৌলবাদীরা ইউজ করার সুযোগ পাচ্ছে, যে সে আমাকে আবার পুনরায় আমাকে কোয়েশ্চেন করতেছে যে কেন তুমি ইউ আর নট ইন দ্য হল। তো আমি মনে করি যে পলিটিক্যাল ডিলিংসটা করতে না পারলে আমাদের যে সাংবিধানিক যে অধিকার বলেন বা হাইকোর্টের রুলিং বলেন, এগুলো আসলে ব্যর্থ হয়ে যায় ইন প্র্যাকটিক্যাল লাইফ। আর আমি যেহেতু একজন হল সংসদের প্রতিনিধি, আমি হল সংসদে যে হলগুলোতে যেই
ইনইকুয়ালিটি আছে ছেলেদের হল এবং মেয়েদের হলগুলোর মধ্যে, সেটা নিয়ে আমি কথা বলতে চাই এবং আমি আশা করি যে আপনারা এগুলো নিয়ে কথা বলবেন, যে এখনও মান্ধাতা আমলের যে নিয়মগুলা সেগুলো কেন মেয়েদের হলগুলোতে হচ্ছে, এবং আমাদের এত নারী শিক্ষক আছেন তারা কেন আসলে এইগুলা নিয়ে কাজ করেন না, তারা কেন এইগুলা পরিবর্তনের জন্য সিন্ডিকেট মিটিংগুলোতে প্রেশার দেন না, সেটাও আমি ওনাদের প্রতি প্রশ্ন রাখতে চাই। যে আপনারা কি মনে করেন কিনা যে আপনার পুরুষ শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীর জন্য এই ধরনের ডিফারেন্সিয়াল রুলস থাকা জাস্টিফাইড? আর আর যদি বলতে চাই যে ইলেকশনের ব্যাপারে, আমি মনে করি যে সংরক্ষিত আসনে ইলেকশন হওয়া উচিত। সংরক্ষিত আসনগুলোতে যে নমিনেশন বর্তমান পদ্ধতিতে মানে বিদ্যমান পদ্ধতিতে যে নমিনেশনের ভিত্তিতে যেটা হয়, আমি মনে করি এটা আসলে ওই যে ফেভারিটিজমের ইয়েটাই, যে যেই নারীরা আসলে কথা শুনতেছে বা দলীয় পুরুষদের বাধ্যগত নারী, তাদেরকেই আসলে এখানে নমিনেট করা হয়। তো আলটিমেটলি আপনি কিভাবে আশা করেন যে সে গিয়ে আপনার স্রোতের বিরুদ্ধে গিয়ে একটা কথা বলবে? যে নারী ফাইট করে ইলেকশন করে আসতেছে সেই না কথা বলার গাছ তার থাকবে। যে আনুকূল্যের ভিত্তিতে আসছে তার তো আসলে সেই ধরনের যোগ্যতা তার কাছ থেকে এক্সপেক্ট করাটা আসলে আনরিয়াল। তো আমি মনে করি এই সংরক্ষিত আসন অবশ্যই বাড়ানো উচিত এবং সেখানে হচ্ছে ইলেকশনের ভিত্তিতে রিপ্রেজেন্টেশন আসা উচিত। আর সর্বোপরি আমি বলবো যে একজন ওমেন পলিটিশিয়ান হিসেবে আমি মনে করি বাংলাদেশের ওমেন মানে পলিটিক্যাল স্ফিয়ার মেয়েদের কথা বলার জন্য মানে অনেক বেশি আনহেলদি। এটার কারণে কি হয় যে মেয়েরা আসলে যখন এরকম বুলিংয়ের শিকার হয় এবং এটার এগেনস্ট আসলে রাষ্ট্র বা সরকার তেমন কোনো পদক্ষেপ নেয় না, ইভেন আপা যেটা বললো যে বুদ্ধিজীবীরাও আসলে সেগুলো নিয়ে সেভাবে কথা বলে না, তখন হচ্ছে যে মেয়েরা আসলে তার ফাইটটা কালেকটিভ থাকে না, তখন সেটা ব্যক্তিগত লেভেলে চলে যায় এবং ব্যক্তিগত লেভেলে আসলে ফাইট করে আসলে ওইরকম কিছু করা যায় না। তো সবাই মিলে যদি কালেকটিভলি যদি এটাকে ফাইট করা যায় তাহলেই কেবল চেঞ্জ আনা সম্ভব, আদারওয়াইজ কখনোই সম্ভব না। আশা করি একদিন সেরকম দিন আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।